আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কম্পিউটারের এসএমপিএস পাওয়ার সাপ্লাইকে মডিফাই করে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ে রূপান্তর করা যায়। অর্থাৎ আমাদের এই কম্পিউটারের পাওয়ার সাপ্লাইকে কিভাবে একটা ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটাকে কম বেশি করতে পারবো, তাও আবার 0 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত আমরা এর মাঝে যে কোনো ভোল্টেজ চাইলে আউটপুট নিতে পারবো। আপনি যদি এই পাওয়ার সাপ্লাইটাকে মডিফাই করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এখানে কোনো কিছু স্কিপ করলে কিন্তু আপনাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ভুল কানেকশনের জন্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমরা একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করতে যাচ্ছি কম্পিউটার পাওয়ার সাপ্লাই ব্যবহার করে, সেজন্য আমাদের সর্বপ্রথম একটি ভালো কম্পিউটার পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। অর্থাৎ এই কম্পিউটার পাওয়ার সাপ্লাইটির আউটপুট ভোল্টেজগুলো যেন সব কিছু ঠিক থাকে এরকম একটি আমাদের কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে হবে। দেখুন আমি সার্কিটটি কিন্তু খুলে নিলাম। দেখুন আমার পাওয়ার সাপ্লাইয়ের এই দুইটি তার আগে থেকে নষ্ট ছিল বা কেটে দেওয়া ছিল, এতে কোনো প্রবলেম নেই, আমার পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণরূপে ওকে আছে। এখন এই পাওয়ার সাপ্লাইয়ের এই সাদা দুটি তার দিয়ে আমরা এসি 220 ভোল্ট ইনপুট করব। অর্থাৎ এই পাশ দিয়ে আমাদের ভোল্টেজটাকে ইনপুট করতে হবে, আর এই পাশ থেকে আমাদের বিভিন্ন রকম ভোল্টেজ এই কম্পিউটার পাওয়ার সাপ্লাইটি দিয়ে থাকে। প্রথমে হচ্ছে +12 ভোল্ট, অর্থাৎ এই পাশ দিয়ে আমাদের 12 ভোল্ট পজিটিভ আউটপুট নিতে পারবো এবং GND লেখা আছে, এখানে কালো তার সংযোগ করা আছে, এর মানে হচ্ছে এখান থেকে আমাদের গ্রাউন্ড আউটপুট নিতে পারবো। +5 ভোল্ট দেওয়া আছে, এর মানে হচ্ছে এই প্রান্ত থেকে আমরা +5 ভোল্ট আউটপুট নিতে পারবো গ্রাউন্ডের সাপেক্ষে। +3.3 ভোল্ট দেওয়া আছে বা 3V3 দেওয়া আছে, এর মানে হচ্ছে এই প্রান্ত দিয়ে আমাদের 3.3 ভোল্ট আউটপুট পাচ্ছি। এখানে -12 ভোল্ট দেওয়া আছে, এর মানে হচ্ছে এখান থেকে আমরা -12 ভোল্ট আউটপুট পাচ্ছি। সর্বপ্রথম আমি এই পাওয়ার সাপ্লাইটিকে পরীক্ষা করে নিব যে আউটপুট ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এর জন্য আমাদের এখানে PS1টাকে গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করে নিতে হবে বা শর্ট করে রাখতে হবে। দেখুন আমি এখানে ছোট্ট একটি তারের সাহায্যে গ্রাউন্ডের সাথে PS1টাকে শর্ট করে দিয়েছি, যেন বারবার আমাকে এই গ্রাউন্ড এবং PS যে কানেকশনটা আছে সেটা বারবার সংযোগ না করার প্রয়োজন হয়। PS1টাকে শর্ট করার পরে আমরা একটি সিরিজ ল্যাম্পের মাধ্যমে এই সার্কিটটাতে পাওয়ার দেব, কারণ বুঝতে পারছেন এই সার্কিটটা যেহেতু আমরা মডিফাই করতে যাচ্ছি, কারণ এখানে কোনো প্রকার যদি ফল্ট হয় তাহলে আমাদের এই সার্কিটটা নষ্ট হওয়ার হাত থেকে একমাত্র সিরিজ ল্যাম্পটাই বাঁচাতে পারবে। দেখুন আমরা এসি সাপ্লাই দেওয়ার পরে আউটপুট ভোল্টেজটাকে ভালোভাবে পরীক্ষা করে দেখব যে ঠিকঠাকভাবে আউটপুট দিচ্ছে কিনা। দেখুন আমাদের এসএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে গ্রাউন্ডের সাপেক্ষে 12 ভোল্ট আউটপুট পাচ্ছি, 5 ভোল্ট আউটপুট পাচ্ছি এবং 3.3 ভোল্টও আউটপুট পাচ্ছি ঠিকঠাকভাবে। এর মানে হচ্ছে আমাদের এই পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণরূপে প্রস্তুত ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ে রূপান্তর করার জন্য। এখন আমাদের এই পাওয়ার সাপ্লাইটাকে ভেরিয়েবল করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ে কোন আইসি ব্যবহার করা হয়েছে বা কোন আইসি দিয়ে PWM সিগন্যাল ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি নিয়েছি সেটিতে ব্যবহার করা হয়েছে EST7502C একটা মডেলের আইসি। এই আইসির ডাটাশিট না দেখে আমি কখনোই কোনোভাবে এই যে মাদারবোর্ডটা আছে সেটাকে আমি আপডেট করতে পারবো না, যার জন্য আমাদের প্রয়োজন হবে এআইসির ডাটাশিট। চলুন আমরা এআইসিটির পিন আউট সম্পর্কে জানি এবং পরবর্তী যে কাজটি আছে সেটি আমরা করে নেই। এখন দেখুন স্ক্রিনে যে আইসিটি দেখতে পাচ্ছেন এই আইসিটির মডেল নাম্বার হচ্ছে EST7502B। এটি মূলত আমার এসএমপিএস এ ব্যবহার করা হয়েছে। আপনাদের এসএমপিএস এ যদি এই আইসির পরিবর্তে এখানে যে কোনো আইসি ব্যবহার করা হয় তাহলে আপনারা আমার মতো করেই কিন্তু মডিফাই করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি যেভাবে মডিফাই করব ঠিক সেমভাবে কিন্তু আপনারাও মডিফাই করতে পারবেন যদি এই মডেলের আইসিগুলো হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এটার পিন আউট সম্পর্কে জানি। এখন চলুন আমাদের সংযোগ বা সার্কিট ডায়াগ্রাম এবং পিন সম্পর্কে একটু জানি। এখানে দেখুন আমি একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি, যার ইনপুটে আছে এসি 220 ভোল্ট ইনপুট দেওয়া হয়েছে এবং আউটপুটে 3.3 ভোল্ট, 5 ভোল্ট এবং 12 ভোল্ট আউটপুট নেওয়া হয়েছে। এখন দেখুন পিন 1, পিন 2, পিন 3 এই তিনটা পিন কি কাজ করতেছে। পিন 1 এ রয়েছে 3.3 ভোল্ট এবং পিন 2 তে রয়েছে 5 ভোল্ট এবং পিন 3 তে রয়েছে 12 ভোল্ট। অর্থাৎ এই তিনটা পিন আমাদের এইখানে যে আউটপুট ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে মনিটরিং করতেছে এই তিনটা পিন। এখন এই তিনটা পিনের যদি আমাদের এই আউটপুট ভোল্টেজটা কোনো কারণে বেড়ে যায়
তখন এখান থেকে আসা যে সিগন্যালটা আছে সিগন্যাল ভোল্টেজটাও বেড়ে যাবে। এখন এই তিনটা পিনের যে কোনো একটাতে যদি ভোল্টেজ বেশি হয়ে যায় তখন আমাদের এই আইসিটা শাটডাউনে চলে যাবে এবং আমাদের পিডাব্লিউএম সিগন্যাল আউটপুট দেওয়া বন্ধ করে দেবে এবং সম্পূর্ণরূপে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। এখানে 3.3 ভোল্ট, 5 ভোল্ট, 12 ভোল্ট এর যে কোনো একটা যদি বেশি হয়ে যায় তখনই কিন্তু আমাদের এই পিডাব্লিউএম সিগন্যাল বন্ধ করে দিবে এবং আউটপুটটাও সম্পূর্ণরূপে বন্ধ। ফলে পাওয়ার সাপ্লাই বা আমাদের কম্পিউটারের যে মাদারবোর্ড আছে সেটা কিন্তু প্রোটেকশন দিল বা ভালো থাকলো, নষ্ট হলো না ওভার ভোল্টেজের কারণে। আবার অনুরূপভাবে এই 3.3 ভোল্ট, 5 ভোল্ট এবং 12 ভোল্ট কোনো কারণে যদি ডাউন হয়ে যায় বা নিচে হয়ে যায়, 12 ভোল্টের জায়গায় 10 ভোল্টে চলে আসে, তখন আবার প্রোটেকশন দেয় আন্ডার ভোল্টেজ প্রোটেকশন বা লো ভোল্টেজ প্রোটেকশন। এই তিনটা পিনের যে কোনো একটাতে লো ভোল্টেজ প্রোটেকশন আসলেই আমাদের এই পিডাব্লিউএম সিগন্যালটা বন্ধ করে দেয়। তাহলে বুঝতে পারছেন এই তিনটি পিনের কাজ হলো এখানে ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না সেটাই ডিটেক্ট করা, এছাড়া এই তিনটা পিনের আর তেমন কোনো কাজ নেই। এখানে বুঝতে পারছেন 4 নাম্বার পিন হচ্ছে পিটি, এতে হচ্ছে এক্সট্রা প্রোটেকশনের জন্য এটা ব্যবহার করা হয়েছে। 5 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড, বুঝতে পারছেন সাপ্লাই দেওয়ার জন্য অর্থাৎ আইসিটাকে চালানোর জন্য গ্রাউন্ড ভোল্টেজ দেওয়া হয়েছে। 6 নাম্বার পিন হচ্ছে আরটি, এই 6 নাম্বার পিনের সাথে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করে পিডাব্লিউএম যে সিগন্যালটা আছে সেটার ফ্রিকোয়েন্সি আমরা কম বেশি করতে পারবো। 7 এবং 8 নাম্বারের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে আমরা পিডাব্লিউএম সিগন্যাল 1 এবং 2 আউটপুট নিতে পারতেছি। 9 নাম্বার পিন হচ্ছে রিমোট কন্ট্রোল পিন বা আমরা পাওয়ার পিএস অন যে পোর্ট পিনটি দেখেছিলাম সেটি হচ্ছে 9 নাম্বার। এই 9 নাম্বারটাকে আমরা সরাসরি এই তারটাকে গ্রাউন্ডের সাথে সংযোগ দিলে আমাদের পাওয়ার সাপ্লাইটি বা আইসিটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। 10 নাম্বার পিন হচ্ছে সফট স্টার্ট, অর্থাৎ আমাদের এই পাওয়ার সাপ্লাইটি পাওয়ার পাওয়ার পর কতটা স্মুথলি প্রথমে চালু হবে সেটা বলে দেওয়া যায় এইখানে থাকা এই ক্যাপাসিটরের মান কম বেশি করে। 11 নাম্বার পিন হচ্ছে পিজি, এই পিনটির মাধ্যমে আমরা একটা সিগন্যাল দিতে পারবো। 12 নাম্বার পিনটি হচ্ছে ডিইটি, অর্থাৎ এই পিনটির মাধ্যমে আমরা আউটপুটের যে সিগন্যালটার কোয়ালিটি কেমন সেটি আমরা ডিটেক্ট করাতে পারবো। আর 13 নম্বর পিনটি হচ্ছে ভিসিসি বা +5 ভোল্ট দিতে হবে এই আইসিটা চালানোর জন্য। এখানে ফিক্সড 5 ভোল্ট, এর কোনো কমতি হবে না, ফিক্সড 5 ভোল্ট আমরা এই আইসিটাকে দিতে পারবো। এবং দেখুন 14, 15, 16 এটা মূলত একটি কম্পিউটার আইসি, অর্থাৎ কম্পিউটারের 3টা পিন। এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা ভোল্টেজটাকে কম বেশি করতে পারবো। সাধারণত আমরা ভি অ্যাডজাস্ট নামে যে 16 নাম্বার পিনটা আছে এই পিনের মাধ্যমে আমরা একটি ভেরিয়েবল রেজিস্টার লাগিয়ে কম বেশি করে ভোল্টেজটাকে কন্ট্রোল করব বা পিডাব্লিউএম সিগন্যালটাকে কম বেশি করে আউটপুট ভোল্টেজটাকে কম বেশি করব। এখন অনেকেই বলতে পারেন ভাইয়া যেহেতু আমরা পিন নাম্বার 16 দিয়ে ভোল্টেজটাকে কম বেশি করব তাহলে এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার সংযোগ করে নিলেই তো আমাদের কাজটি হয়ে যাবে খুব সহজেই। হ্যাঁ, অবশ্যই আউটপুট ভোল্টেজটা কম বেশি হবে। কিভাবে কম বেশি হবে চলুন আমরা একটু দেখে নিই। যার জন্য এই 16 নাম্বার পিনটাকে একদম এখান থেকে এই পর্যন্ত সমস্ত কম্পোনেন্ট আমরা রিমুভ করে দেব বা আমরা এন্টি কার্ডের মাধ্যমে এখান থেকে কেটেও দিতে পারি। সো আমার মূল কথা হচ্ছে 16 নাম্বার পিনের যত কম্পোনেন্ট আছে সবগুলো রিমুভ করে দেব। এভাবে একদম 16 নাম্বার পিনটাকে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার পরে আমরা এক্সট্রা সার্কিট থেকে বা এক্সট্রা একটা ভোল্টেজ ডিভাইডার তৈরি করব ঠিক এভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ভেরিয়েবল রেজিস্টার নিয়েছি, এটা আপনারা 10K বা 100K নিতে পারেন। তার সাথে 220 ওহমসের একটি রেজিস্ট্যান্স সংযোগ করেছি যেন আমাদের সর্বনিম্ন ভোল্টেজ 2 ভোল্টেজ বা 1.5 ভোল্টেজের নিচে না আসে। এরপরে এখানে একটা 10 কিলো ওহমস রেজিস্ট্যান্স দিয়ে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। আর এখানে মাস্ট বি 104 পিএফ যে ক্যাপাসিটরটা আছে সেটা সংযোগ করতেই হবে 100%। এখন চলুন আমরা এই ভেরিয়েবল রেজিস্টারটা যদি ঘোরাই বা কম বেশি করি তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা কম বেশি হয় নাকি সেটি আমরা দেখে নিই। প্রথমে দেখুন আমি এই পিন নাম্বার 16 যেটা আছে সেটার কম্পোনেন্টগুলো আমি খুলে নিয়েছি এবং এই পিন নাম্বার 16 থেকে আমরা একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিয়েছি। 10 কিলো ওহমস রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করেছি এবং 10 কিলো ওহমসের সাথে আমরা একটা 104 পিএফ ক্যাপাসিটর সংযোগ করেছি। এরপরে আমরা পিন নাম্বার 16 থেকে একটি 220 ওহমসের রেজিস্ট্যান্স নিয়ে এখানে সংযোগ করেছি এই দুটি পিনের মাধ্যমে এবং এরপরে এই পিন থেকে আমরা সরাসরি যে আউটপুট 12 ভোল্ট পেতাম সেই 12 ভোল্ট থেকে একটি তার সংযোগ করে নিয়েছি। এখন আমরা যদি এই ভেরিয়েবল রেজিস্টারটি কম বেশি করি তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটাও কম বেশি হওয়ার কথা।
এখন দেখুন আমাদের 6 পয়েন্ট সামথিং ভোল্টেজ আছে। এখন যদি আমরা ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটাকে কম করতে চাই তাহলে আস্তে আস্তে দেখুন আমাদের 2.6 বা 2 পয়েন্ট ভোল্টেজে চলে আসছে। এর মানে আমাদের ভোল্টেজটা কমছে। এখন চলুন আমরা ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করি। এখানে দেখুন আমি আউটপুট ভোল্টেজটা যখন বাড়ানোর চেষ্টা করতেছি তখন 10 ভোল্টেজের উপরে যাওয়া মাত্রই আমাদের পাওয়ার সাপ্লাই থেকে আউটপুট ভোল্টেজ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ 10 ভোল্টেজের উপরে চলে যাওয়ার সাথে সাথে আমাদের আউটপুট ভোল্টেজটা 0 চলে আসছে, অর্থাৎ সম্পূর্ণ পাওয়ার সাপ্লাই এখন বন্ধ অবস্থায় আছে। তাহলে কেমন হলো? আমরা তো চাচ্ছি যে 0 থেকে 30 ভোল্ট পর্যন্ত কম বেশি করতে পারবো, তাই না? চলুন আমরা দেখি এই সমস্যাটা কি জন্য হচ্ছে। এখন দেখুন আমাদের সমস্যাটা কোথায় হচ্ছিল। যখন আমরা এই ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটাকে কম বা বেশি করার চেষ্টা করতেছি তখন এখানের যে ভোল্টেজটা কম বা বেশি হচ্ছে, অর্থাৎ এখানের যে ভোল্টেজটা আছে সেটাও কম হচ্ছে, একবার একবার বেশি হচ্ছে। এখন এই ভোল্টেজটা কম বেশি হওয়ার ফলে এখানেও ভোল্টেজ কম বেশি হচ্ছে। আর আমরা জানি যে এখানের ভোল্টেজটা যদি কম বেশি হয় বা এখানে যে ভোল্টেজ অর্থাৎ 1 2 3 নাম্বার পিনে যে ভোল্টেজ থাকার কথা সেই ভোল্টেজ যদি না থাকে তাহলে আমাদের সম্পূর্ণ আউটপুট ভোল্টেজটা বন্ধ করে দিবে, তাই না? তাহলে এখানে যখন আমরা ভোল্টেজটাকে বাড়ানোর চেষ্টা করতেছি তখন 10 ভোল্টেজের উপরে চলে যাওয়ার সাথে সাথে এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আমাদের বলে দিচ্ছে যে ওভার ভোল্টেজে চলে গেছে বা আন্ডার ভোল্টেজে চলে গেছে, যার ফলে আমাদের এই যে পিডাব্লিউএম আউটপুটটা আছে এই আউটপুটটা ঠাস করে বন্ধ করে দিচ্ছে। ফলে আমাদের সম্পূর্ণ পাওয়ার সাপ্লাই যে আউটপুট ভোল্টেজটা আছে সেটাও কিন্তু বন্ধ করে দিছে। তাহলে এখন বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের মেজর একটা প্রবলেম, আর এই প্রবলেমটাকে সমাধান করতে হবে বা সলভ করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের এই আইসিটাকে বলে দিতে হবে আমি এই যে 16 নাম্বার পিন দিয়ে যে ভোল্টেজে দিই না কেন তোমার 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার যে পিন আছে এই পিনের ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের এমন একটি নেটওয়ার্ক সংযোগ করতে হবে যেন আমাদের এই ভোল্টেজটা পরিবর্তন হলেও আমাদের 3.3 ভোল্ট 5 ভোল্ট এবং 12 ভোল্টের যে পিনটা আছে এই পিনের ভোল্টেজটা কখনোই পরিবর্তন হবে না। চলুন এই কাজটি কিভাবে করব। প্রথমত আমরা একটা ভোল্টেজ ডিভাইডার দেখি বা ভোল্টেজের যে নেটওয়ার্ক আছে সেটা দেখি। এখানে দেখুন আমি একটি নেটওয়ার্ক তৈরি করেছি যার এক প্রান্ত আমরা 5 ভোল্ট দিয়েছি পজিটিভ এবং আরেকটা প্রান্ত আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করেছি এবং এখানে 1.5K 1K এবং 4.7K তিনটা রেজিস্টার দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করেছি। এখন এই নেটওয়ার্ক থেকে তিনটা ভোল্টেজ পাচ্ছি 5 ভোল্ট 4 ভোল্ট এবং 3.3 ভোল্ট। এই তিনটা ভোল্টেজই মূলত আমাদের তৈরি করতে হবে রেফারেন্স ভোল্টেজ হিসেবে। আর এখানে দেখুন খুবই কমন তিনটি রেজিস্টার ব্যবহার করেছি যা মার্কেটে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি এই রেজিস্ট্যান্স না পান তাহলে এই যে এই পাশে যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করেছি সেমভাবে সংযোগ করলে আশা করি আপনাদের ভোল্টেজ 5 ভোল্ট 4 ভোল্ট এবং 3.3 ভোল্ট আউটপুট পাবেন। এখন আমরা এই নেটওয়ার্কের যে কোনো একটা নেটওয়ার্ক আমাদের এই সার্কিটের সাথে সংযোগ করতে হবে। এখন দেখুন আমাদের এই ভোল্টেজ ডিভাইডারটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এই যে +5 ভোল্ট আছে এই 5 ভোল্টটা আমরা এখান থেকে সাপ্লাই দেব, কারণ এই যে 5 ভোল্টটা আছে সেই 5 ভোল্টটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। এই ভোল্টেজ কম বেশি হলে এখানেও কিন্তু ফিক্সড 5 ভোল্টই থাকবে। আর এখানে বুঝতে পারছেন গ্রাউন্ড আমরা যে কোনো একটা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিব। আর এখানে যে 5 ভোল্টের পিনটা দেখতে পাচ্ছেন সেটা আমরা 5 ভোল্টের সাথে সংযোগ করব এবং 4 ভোল্ট যে প্রান্তটা পাচ্ছি সেটা আমরা 12 ভোল্টের সাথে সংযোগ করব। আর এখানে 3.3 ভোল্টের যে সংযোগটা আছে সেটা আমরা 3.3 ভোল্টের সাথে সংযোগ করব। দেখুন আমি কিন্তু সুন্দর করে এই ভোল্টেজ কম্পারেটরের মাধ্যমে বলে দিয়েছি যে এখানে 3.3 ভোল্ট আছে, এখানে আমাদের 5 ভোল্ট আছে আর এখানে আমাদের 4 ভোল্ট আছে। দ্যাটস মিন এখন আমাদের এই যে 5 ভোল্টটা আছে সেটা কিন্তু আমাদের এখানে সংযোগ করা, যার ফলে এই 5 ভোল্ট কখনোই পরিবর্তন হবে না। এই ভোল্টেজটা পরিবর্তন হলেও অর্থাৎ এই ভোল্টেজটা কম বেশি হলেও এই 5 ভোল্ট ভোল্টেজটা কিন্তু ফিক্সড থাকবে, এটা একটা রেফারেন্স ভোল্টেজ। আর এই গ্রাউন্ডটা তো গ্রাউন্ড থাকবে সেটা বুঝতে পারছেন, যার ফলে এখানে যে ভোল্টেজটা আছে তিনটা ভোল্টেজ এই তিনটা ভোল্টেজ কিন্তু এখন আর পরিবর্তন হবে না, যার ফলে এই আইসিটা আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজ যে প্রোটেকশনটা আছে সেই সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছে। এর ফলে আমরা এখন যে এই সার্কিটটা আছে বা এখানে যদি আমরা কম বেশি করি এই আউটপুট ভোল্টেজটাও কম বেশি হবে। কিন্তু দেখুন এখানে যে
আমরা সিগন্যাল নিয়েছিলাম অর্থাৎ সেন্সিং ভোল্টেজটা নিয়েছিলাম, সেই সেন্সিং ভোল্টেজটা কিন্তু আর পাচ্ছে না, সম্পূর্ণরূপে রিমুভ এই 3টা পিনের সাথে থেকে। এখন আমরা যেহেতু পিন নাম্বার 1 2 3-তে এক্সট্রা একটা নেটওয়ার্ক সংযোগ করতেছি, তার মানে এই 1 2 3 পিনটাকে একদম খালি করে দেব, অর্থাৎ 1 2 3-র সাথে এই পিসিবিতে যে কম্পোনেন্ট আছে সেটা একদম রিমুভ করে দেব। 1 2 3 পিনটাকে একবারে ওপেন করে রাখবো। দেখুন 1 2 ও 3 নাম্বার পিনের সাথে যে রেজিস্ট্যান্সগুলো ছিল সবগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আপনারা চাইলে 1 2 3 নাম্বার যে কানেকশনগুলো আছে রিবন থেকে ইন্ডিকেটরের মাধ্যমে কেটে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন দেখুন আমরা যে 1.5 কে রেজিস্ট্যান্স নিয়েছিলাম সেটি ক্যাপাসিটর পজিটিভ অথবা আইসির যে ভিসিসি আছে সেটা থেকে নিয়ে আমরা 3 নাম্বার যে পিন আছে সেটার সাথে সংযোগ করে দিয়েছি এবং আমাদের 2 নাম্বার পিন থেকে সরাসরি 5 ভোল্ট আমরা সাপ্লাই দিয়েছি 2 নাম্বার পিনে। আর দেখুন পিন নাম্বার 1 থেকে পিন নাম্বার 3-এ আমরা 1K রেজিস্ট্যান্স দিয়ে সংযোগ করেছি। আবার পিন নাম্বার 1 থেকে আমরা 4.7K দিয়ে গ্রাউন্ডের সাথে সংযোগ করেছি। আপনারা হুবহু এভাবেই সংযোগ করে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এখন দেখুন আমি কিন্তু 12 ভোল্টের সাথে এবং গ্রাউন্ডের সাথে একটি যে লোড আছে সেই লোড সংযোগ করে নিয়েছি, যেন আউটপুট ভোল্টেজটা ভালোভাবে পরিবর্তন হচ্ছে কিনা মনিটরিং করা যায়। আর আউটপুট ভোল্টেজটা পরিবর্তন হচ্ছে কিনা সেজন্য আমরা একটা মিটার নিয়েছি, যার এই যে ভিসিসি বা 12 ভোল্ট আউটপুট আছে সেটার সাথে মিটারের যে পজিটিভ প্রোবটি ছিল সেটি সংযোগ আর নেগেটিভ প্রোবটি আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এখন আমরা যদি ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরাই তাহলে কি হয় আমরা একটু পরীক্ষা করে দেখিয়ে নিই। দেখুন এখন পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুট ভোল্টেজ 2.4 দেখাচ্ছে এবং লাইটটি খুবই কম জ্বলছে এবং আমরা ভেরিয়েবল রেজিস্টারটি ঘোরানোর সাথে সাথে আমাদের ভোল্টেজটা রেগুলেট হচ্ছে বা বাড়তেছে, আপনারা বুঝতেই পারছেন। আমাদের ভোল্টেজটা কিন্তু কম বেশি হচ্ছে খুবই স্মুথলি এবং লাইটের ব্রাইটনেসটাও খুবই কম বেশি হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে। কিন্তু দেখুন আমরা এখানে সর্বোচ্চ 40 ভোল্ট পর্যন্ত দেখাচ্ছি, কারণ বুঝতেই পারছেন এখানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে 16 ভোল্টের, যার কারণে আমরা যদি 16 ভোল্টের ওভারটেক করি তাহলে এই ক্যাপাসিটরগুলো বাস্ট হবে বা নষ্ট হয়ে যাবে এবং আমাদের লাইটটিও যেহেতু 12 ভোল্টের, যার কারণে 12 ভোল্টের লাইটটি 16 ভোল্টে চলবে না। এর ফলে আমাদের কি করতে হবে, প্রথমে এই ক্যাপাসিটরগুলো সম্পূর্ণ রিমুভ করে দিতে হবে, অর্থাৎ এই 4টি ক্যাপাসিটর একটাও রাখা যাবে না। এখন এই ক্যাপাসিটরগুলো রিমুভ করার পরে আমাদের নতুন একটা ক্যাপাসিটর সংযোগ করতে হবে যেটা 35 ভোল্টের উপরে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ক্যাপাসিটর 35 ভোল্টের ক্যাপাসিটর নেই, যার কারণে আমি এখানে 1000 মাইক্রোফ্যারাডের 25 ভোল্টের একটি ক্যাপাসিটর সংযোগ করছি। এখন আমরা এখানে 0 থেকে 25 ভোল্ট কিন্তু কম বেশি করতে পারবো। আমি এখানে দেখুন এই ক্যাপাসিটরটি সংযোগ করে নিলাম। এখন চলুন আমরা আবার আউটপুট ভোল্টেজটা দেখি কেমন আউটপুট দেয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2.4 ভোল্ট, সর্বনিম্ন 2.4 ভোল্ট আমরা আউটপুট নিয়েছি, ক্যাপাসিটরটা ঠিকঠাক আছে। এখন যদি আমরা ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে আউটপুট ভোল্টেজটাকে কম বেশি করতে চাই তাহলে ইজিলি কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা কম বেশি হচ্ছে। দেখুন আমি ভেরিয়েবল রেজিস্টারটা ডান দিকে ঘোরাতে আমাদের আউটপুট ভোল্টেজটা কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েই চলেছে। এখানে আমাদের 10 ভোল্ট চলে এসেছে, এখানে আমাদের 10 ভোল্ট চলে এসেছে, 11 12 ভোল্ট ইত্যাদি, সাথে আমাদের লাইটের যে ব্রাইটনেসটা আছে সেটাও কিন্তু কম বেশি হচ্ছে। এখন বুঝতে পারছেন 14 ভোল্টেজের উপরে নিলে কিন্তু আমাদের লাইটটা যেহেতু 12 ভোল্টের সাথে সাথে কেটে যাবে। আর আমাদের আউটপুট ভোল্টেজটা আরও বেশি দেখতে চাইলে আমাদের কি করতে হবে, লাইটের তারটিকে কেটে দিতে হবে বা লাইটটাকে আমরা ডিসকানেক্ট করে শুধুমাত্র মিটার দিয়ে আমি দেখাচ্ছি। এখন যদি আমি এই ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে ভোল্টেজটাকে বাড়াতে চাই তাহলে দেখতে পাবেন যে আমাদের আউটপুট ভোল্টেজটা বাড়ছে, অর্থাৎ 17 18 19 20 ভোল্ট ওভারটেক করছে। আমি মিটারের সিলেক্টরটা বাড়িয়ে নিচ্ছি, দেখুন 21 22 25 28 ভোল্টে চলে গেছে। তাহলে বুঝতে পারছেন এখানে 28 ভোল্ট দেওয়া মানে হচ্ছে আমাদের এই ক্যাপাসিটারটা কিন্তু আবার 25 ভোল্টের, যার ফলে আমরা এখানে 25 ভোল্ট পর্যন্ত বা 24 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবো। আপনারা যদি বেশি ভোল্টেজ চান আরও 28 ভোল্ট পর্যন্ত নিতে চান তাহলে এখানে কিন্তু অবশ্যই 35 ভোল্ট বা 50 ভোল্টের একটি ক্যাপাসিটার সংযোগ করবেন। যাই হোক আমার কাছে ক্যাপাসিটারটি না থাকে আমি এই ভোল্টেজটাকে রেগুলেট করে আপনাদেরকে দেখালাম। যাই হোক তাহলে আমরা 100% সাকসেসফুলি আমাদের যে কম্পিউটার পাওয়ার সাপ্লাইটি ছিল সেটিকে মডিফাই করে কিন্তু একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ে রূপান্তর করতে সক্ষম হয়েছি।
আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই পাওয়ার সাপ্লাইটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, একটা ভোল্টেজ রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। নেক্সট ভিডিওতে দেখব আমরা সেম প্রসেসে কারেন্টটাকে কিভাবে কন্ট্রোল করা যায় বা কারেন্টটাকে কিভাবে কম বেশি করা যায়, সেই ভিডিও নিয়ে আমি সামনে একটি ভিডিও দেব। তার পরবর্তী আরেকটি ভিডিওতে আমি বলে দেব যে পূর্ণাঙ্গ একটি পাওয়ার সাপ্লাই কিভাবে তৈরি করব একটি বক্সের মাধ্যমে ইত্যাদি সম্পর্কে আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আসবে, যার ফলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।